চলতি বিশ্বকাপের আসরে জার্মানি এবং নেদারল্যান্ডস অন্যরকম এক রিয়েলিটি দেখালো, যে রিয়েলিটির প্রথম পাতায় আছে সুখের বার্তা, অন্য পাতায় আছে অশনি সংকেত। ক্যালকুলেটিভ ওয়েতে যদি আপনি একটু বিবেচনা করেন তাহলে এই বিষয়গুলো আপনার প্রিয় দলের সাথে মিলে যেতে পারে, যে কারণে একটু সচেতনতার সাথে শুনবেন, বুঝবেন এবং আপনি আপনার প্রিয় দলের সাথে মেলাবেন। জার্মানিকে দিয়ে যদি শুরু করি, জার্মানি প্রথম ম্যাচ একেবারে দুর্দান্ত শুরু করেছিল এবং অনেকেই তখন বলেছিল ছোট দলের বিপক্ষে কি না কি করে, এটা আসলে এই মুহূর্তে ধরা যাবে না, যদি বড় দলের বিপক্ষে আসে তাহলে দেখা যাবে। প্রথম ম্যাচ 7 গোলের একটা জয় জার্মানি পেয়েছিল এবং সেই ম্যাচে দুর্দান্ত একটা শুরু জার্মানির ছিল। এটা এক ধরনের সুখের বার্তা। এই ধরনের শুরুটা বিশ্বকাপ আসরের জন্য বা আসর কন্টিনিউ করার জন্য যে কোনো দলের জন্য আত্মবিশ্বাস অনেক বেশি বেড়ে যায়। কিন্তু যদি পরের ম্যাচে আপনি আসেন, সেই পরের ম্যাচটা দেখতে গেলে সত্যিকার অর্থে আপনি কিছুটা বেগ পাবেন। প্রতিপক্ষ ছিল আইভরি কোস্ট, যাদের বিপক্ষে জিততে ঘাম ছুটে গেছে জার্মানদের। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে জার্মানিদেরকে নিয়ে এত বেশি প্রশংসা করেছিলেন, ডেফিনেটলি তারা সর্বশেষ যেভাবে ম্যাচগুলো খেলে এসেছে একটার পর একটা, তাতে করে তাদের প্রশংসা আপনার করতেই হবে। কিন্তু আপনি একটু রিয়েলিটিটা মিলিয়ে দেখেন, সেই 2014 পর এবার তারা কোয়ালিফাই করলেও পরের রাউন্ডে যাওয়ার জন্য, মানে গ্রুপ পর্ব থেকে দুটো আসরে তারা বাদ পড়ার পর সময়টা খারাপ যাচ্ছিল, তারপরে মোটামুটি একটা কামব্যাকের বার্তা। আইভরি কোস্টের সাথে যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচটা ছিল এক ধরনের অশনি সংকেত, এবং এই ধরনের অশনি সংকেত যদি নকআউট পর্বে বজায় রাখে জার্মানি, তাহলে তাদের ধাজিয়ে উড়ে যাবে, তাদের সেই দুঃখ গাথা, বেদনার সেই স্মৃতিগুলো আবারও ফিরে আসবে, এতে কোনো প্রকার সন্দেহ নেই। কথাগুলো শুনতে একটু বিরক্ত লাগলেও বা তিক্ত মনে হলেও কিন্তু এটাই কিন্তু বাস্তবতা। আপনি মনে করতে পারেন জার্মান কামব্যাক করে ফেলেছে, জার্মান একেবারে 1 গোলে পিছিয়ে ছিল, তারপরে 2 গোল দিয়ে জিতে গেছে, এই আবেগটা একটু সাইডে রাখেন। আমি আপনার কথা মানছি যে জার্মানি কামব্যাক করেছে এবং কামব্যাক করে জিতেছে, কিন্তু একবারও কি চিন্তা করেছেন যে আইভরি কোস্ট যতগুলো গোল মিস করেছে সেই গোলগুলো যদি তারা কনভার্ট করতে পারতো তাহলে জার্মানির অবস্থা কি হয়ে যেত? জার্মানি অন্ততপক্ষে 5টা গোল যদি খেত তাহলে তো অবাক হওয়ার মতন কোনো কিছু ছিল না। তার কারণ শেষ মুহূর্তে যেই গোলটা মিস করেছে, মানে কিক করতে গিয়েও যে আসলে করেনি আইভরি কোস্ট, ওই ভুলটার জন্য ধারাভাষ্য কক্ষ থেকে তারাও বলছিল যে এই ধরনের জায়গায় হীনমন্যতা নয়, সিদ্ধান্তহীনতায় ভুগবে কোনো একজন প্লেয়ার, এটা বিশ্বাস করা যায় না। এটা দেখে মনে হচ্ছে যে তারা মারাত্মক ভুল করে বসলো, ম্যাচটাকে ওখানেই হেরে গেল কিনা। ঠিক জার্মানি শেষ মুহূর্তে এসে উনদাফকে নামালো এবং তারা কামব্যাক করে ফেললো। দেখুন, কামব্যাকের জায়গাটায় আপনি হয়তোবা তৃপ্ত হবেন অ্যাজ আ জার্মান ফ্যান, কিন্তু যদি রিয়েলিটি চেক দিতে যান তাহলে সেখানে একটা অন্যরকম অভিজ্ঞতা চলে আসবে যে আইভরি কোস্ট পুরো ম্যাচে মোটামুটি জার্মানদেরকে কি বলে এটাকে, মোটামুটি যা করা দরকার সব কিছু করে ফেলেছে। যেমন ডিফেন্ড করা দরকার করেছে, মিডফিল্ডে তাদেরকে ডিস্ট্রয় করা দরকার করার চেষ্টা করেছে, সব জায়গায় সফল হবে না এটাই সত্য কথা। জার্মানদের ট্যাকটিক্যাল যেই সুইচ অন ওয়ান ক্যারেক্টার গেটিং টু আদার ক্যারেক্টার্স, এই যে ব্যাপারগুলো, এটা জার্মান খুব ভালোভাবেই করেছে। কিন্তু আইভরি কোস্ট তারা তাদের সেরাটা যদি দিতে পারতো তাহলে জার্মানদের জন্য একটু অসুবিধা হতো। আর এই জায়গাটা আপনি উদাহরণটা মেলাবেন কেমন, যদি স্পেন হতো, আর্জেন্টিনা হতো, কিংবা আপনি ধরেন ফ্রান্সের মতন যদি একটা দল হতো, তাহলে জার্মানির অবস্থাটা কি হতো? একজন জার্মান ফ্যান হিসেবে আপনি তো বিশ্বকাপ যাওয়ার স্বপ্ন দেখেন, রাইট? তো এই জায়গাটা জার্মানরা সত্যিকার অর্থে একটা রিয়েলিটি দেখালো, যে রিয়েলিটিটা বলে যে নকআউট পর্বে আপনি এই সুযোগটা পাবেন না, যে সুযোগটা আপনি মোটামুটি গ্রুপ পর্বে পেলেন। আর নকআউট পর্বে যদি এই ধরনের ব্যাপার জার্মানি বজায় রাখে তাহলে সেটা হবে জার্মানির জন্য খুবই দুঃখজনক। দেখুন, জার্মানির ফরওয়ার্ড লাইনে একটা জিনিসের খুব অভাব আছে, সেটা কি জানেন? সেটা হলো হ্যারি কেইন টাইপের একজন প্রপার জাত স্ট্রাইকার। এখন বলবেন উনদাফ তো আছে, এখন উনদাফ তো একজন গোপন অস্ত্র, তাকে তো সবসময় স্টার্ট আপ হিসেবে বা শুরুর একাদশে নামাবে না। তো যে কারণে ওই গোপন অস্ত্রটা যখনই মোটামুটি নেগেলসম্যান ব্যবহার করছেন তখন তিনি সফল হচ্ছেন। আর সবসময় ওনাকে যদি প্রথমে নামানো হয় তাহলে সাবস্টিটিউট হিসেবে একজনকে তো রাখতে হবে। সে কে হবেন? কাই হ্যাভার্টের সাথে হ্যারি কেইন টাইপের এই ধরনের জাত স্ট্রাইকারের ব্যাপারটা কি যায় না, এইটা একটা ঘাটতি আছে। আর একটা ঘাটতির কথা বলবো, সেটা হলো জোশুয়া কিমিকের সাথে যেই ব্যাপারটা ঘটছে এই মুহূর্তে, যে কিমিক ছাড়া এই মুহূর্তে একজন কন্ট্রোলার জার্মানে
একটু কম দেখা যাচ্ছে। কিমিক যদি যেদিন ফ্লপ করবে সেদিন জার্মানি শেষ হয়ে যাবে, সেদিন জার্মানিকে আর ঠেকানো যাবে না। এর মধ্যে আবার নিকো স্লাটারব্যাক একটা ইঞ্জুরিতে পড়ে গেছেন। এখন বিশ্বকাপ শেষ কিনা সেটা হয়তোবা জানা যাবে আর কিছুক্ষণ পর। কিন্তু এই যে একটা ডে, যেই দিনটা কিমিকের খারাপ যাবে, সেই দিন যদি জার্মানি হেরে যায়, তাহলে একজন জার্মান ফ্যান হিসেবে আপনি মোটামুটি এটা ভাবতে পারেন যে দয়া করে নকআউট পর্বে কিমিক যেন কখনো কোনো একটা দিন যেন খারাপ না করে। যদি খারাপ করে তাহলে সেদিন কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যেতে পারে। ওভারঅল জার্মানিকে নিয়ে শুধু একটা বিষয় থাকবে, সেটা হলো তারা যেন গ্রুপ পর্বটা যেভাবে করেছে, অর্থাৎ অ্যাটলিস্ট আইভরি কোস্টের সাথে, সেই কাজটা যেন পরের রাউন্ডে না করে। তাহলে জার্মানিকে নিয়ে আসলে আপনার যেই দুঃখের মধ্যে আপনি এই মুহূর্তে ডুবে আছেন সেই দুঃখটা কন্টিনিউ হবে। গেল জার্মানি পার্ট। এবার আসেন একটু নেদারল্যান্ডসের পাড়া থেকে ঘুরে আসতে চাই। নেদারল্যান্ডস শুরুটা করেছিল কিভাবে? একটা দুঃখ নিয়ে, যে দুঃখে আপনি ব্যথিত হতে পারেন নেদারল্যান্ডস হিসেবে বা নেদারল্যান্ডসের ফ্যান হিসেবে। যদিও আমাদের বাংলাদেশে নেদারল্যান্ডসের ফ্যান খুব একটা পাওয়া যায় না। খুশি হয়েছিলেন কেন? জাপানের বিপক্ষে তারা 2-2 গোলে ড্র করেছিল। এরপরে অনেকে ভাবছিলেন যে কী করে, কেমনে করে, কি হইতে পারে, এই ব্যাপারগুলো আপনার চোখের সামনে চলে আসছিল। কিন্তু ঘটনাচক্রে সেই নেদারল্যান্ডস যখন সুইডেনের বিপক্ষে নামলো, তাদের একটা জমাট ডিফেন্স দেখা গেল, তাদের একটা দায়িত্বশীল মিডফিল্ড পাওয়া গেল এবং একই সাথে তাদের ফরওয়ার্ড লাইনের দায়িত্ববোধটাও খুঁজে পাওয়া গেল। নেদারল্যান্ডসকে বোধহয় আর ছোট করে দেখার সময় নেই। আপনি ডিফেন্ডারদের চরিত্রটা যদি একটু দেখেন, সেখানে মিকি ভ্যান ডেভেন রয়েছে, তারপরে হচ্ছে ভার্জিল ভান ডাইক রয়েছেন, এরপরে আরও যারা যারা রয়েছেন, আপনি সেই নামগুলো দেখলেও তো যথেষ্ট পরিমাণে অবাকই হবেন। কেন অবাক হবেন না? কারণ তাদের লাইন আপটা কি মোটেও খারাপ? একদমই তা নয়। আপনি যখন দেখবেন যে ডামফ্রিসের মতন একজন ডিফেন্ডার 2টো অ্যাসিস্ট করছে, তখন আপনার মনে হবে যে এই দলটার ক্রিয়েটিভিটি অনেক বেশি। আপনি যখন দেখবেন যে গ্রাভেনবার্চ, এরপরে হচ্ছে আপনার বার্সার মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডিয়াং, এরা রয়েছে, কোডি গ্যাপকো রয়েছে ফরওয়ার্ড লাইনে, তাহলে এই দলটাকে আসলে আপনি কোনোভাবে ছোট করে দেখতে পারেন? সেই সুযোগ তো নাই। বরং আপনি মনে করতে পারেন এই নেদারল্যান্ডস পরবর্তী রাউন্ডে যেই দলের বিপক্ষেই খেলুক না কেন, সেটা যদি বড় দলও হয়, মানে নেদারল্যান্ডসের থেকেও যদি বড় দল হয়, তাহলেও তারা চোখে চোখ রেখে মোটামুটি করতে পারবে, বা তাদেরকে যেই জবাবটা দেওয়া দরকার মাঠের ফুটবলে সেটা দিতে পারবে। ওভারঅল যে বিষয়টা একেবারে ক্লিয়ার, সেটা হলো 1-2 ম্যাচ দিয়ে আপনি যেমন পুরো দলের অবস্থাটা বিবেচনা করতে পারেন না। শুরুটা আপনি ভালো করতে পারেন, শেষটা খারাপ যদি হয় তাহলে আপনি আর টিকে থাকতে পারবেন না। একই সাথে আপনার ধারাবাহিকতার যে মূল্যটা দিতে হবে, স্কোয়াড ডেপথের যে মূল্যটা দিতে হবে, সেই মূল্যে শেষ পর্যন্ত যারা টিকে থাকবে তারাই বিশ্বকাপের সেই সোনালি শিরোপার একটা স্বাদ পেতে পারে। দুঃখও আছে, ব্যথাও আছে, তবে ধারাবাহিকতার বিচারে আপনি নেদারল্যান্ডস নাকি জার্মানি, কাকে এগিয়ে রাখবেন, কারা পরের রাউন্ডে খুবই ভালো করতে পারে বলে আপনি মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।